শাকিব খানও একদিনে তৈরি হননি। তার অনেক সাফল্য ছিল, তার মাঝেও যেটা ছিল না তা হলো 2016 সালে শাকিব খানের মূলত দ্বিতীয় জন্ম হয় বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনার সিনেমা শিকারীর মধ্য দিয়ে। বড় একটা জিনিস পড়ে গেলে যেরকম একটা ব্যাপার হয়, শাকিবের স্টারডমটা বলতে গেলে একদিনেই প্রশ্নের সম্মুখীন হয়ে যায়। এই তথ্যটা লুকিয়ে রেখেছিলেন। বাংলাদেশে এই ধরনের একটি অভিযোগের ফলাফল হয় খুব ভয়াবহ। ঠিক এই জায়গাটিতে শাকিব খান আসলে শর্তহীনভাবে তিনি কাছে পেয়েছেন যাদেরকে বলা হয় শাকিবিয়ান। শাকিব খানের দ্য ডিফেন্স বলতে পারেন, দ্য ওয়াল বলতে পারেন। তখন পর্যন্ত কেউ ভাবেনি প্রিয়তমা কি ঘটাতে যাচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে। এখন তিনি যে জায়গাটিতে আছেন তাকে আসলে আমরা কোথায় দেখতে চাই? রোম ইজ নট বিল্ট ইন এ ডে। একবার লিখেছিলাম শাকিব খানও একদিনে তৈরি হননি। সত্যি তাই, শাকিব খান সোনার চামচ মুখে দিয়েও জন্ম নেননি। আসলে তার শুরুটা হয়েছিল অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে। প্রথম সিনেমা আনন্দ ভালোবাসা, ইট ওয়াজ আ সো। এরপরে কিন্তু তাকে নানা ধরনের স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হয়। তিনি একক নায়ক যেভাবে ট্রাই করেছেন, তার পাশে তখন এসে দাঁড়িয়েছেন শাবনূর, তার পাশে ছিলেন পপি। আবার বাস্তবতার কারণে তাকে কিন্তু ডাবল রোল বা এমন সিনেমাও তিনি করেছেন যেখানে 3 জন নায়ক অভিনয় করেছেন। তিনি আমিন খানের সাথে স্ক্রিন শেয়ার করেছেন, আবার মান্নার সাথেও স্ক্রিন শেয়ার করেছেন, রিয়াজের সাথে স্ক্রিন শেয়ার করেছেন, এবং এভাবেই করে কিন্তু তিনি এগিয়ে যাচ্ছিলেন। এতে করে তার কিন্তু একটি লাভও হয়েছে, তা হলো যে তখন কিন্তু আমাদের দেশে অনেক সিনেমা হল ছিল, এবং এই সিনেমা হলগুলোতে যাদের সিনেমা বেশি চলতো, যেমন আমরা ধরে নেই মান্না, তার সাথে তিনি যখন স্ক্রিন শেয়ার করেছেন তখন দেখা গেছে যে তাকেও মানুষ চিনতে শুরু করেছেন। এরপরেই আসে তার জন্য একটা টার্নিং মুভি, সেই সিনেমাটির নাম হচ্ছে আমার স্বপ্ন তুমি। একটু আগে বলছিলাম অনেকের সাথে স্ক্রিন শেয়ার করেছেন, মান্না, আমিন খান, রিয়াজের সাথে করেছেন, ফেরদৌসের সাথে করেছেন। আমার স্বপ্ন তুমি ছিল কিন্তু ফেরদৌসের সাথে একটা স্ক্রিন শেয়ার মুভি, যেখানে তাদের নায়িকা ছিলেন শাবনূর। এই সিনেমাটিতে মূলত স্যাক্রিফাইসিং ক্যারেক্টারে অভিনয় করলেও শাকিব খান দর্শক, সমালোচক, প্রযোজক, প্রদর্শক সবার মন জয় করে নেন, এবং এর ফলে এক শাকিব খানের উত্থান হয়। আবারও তাকে নিয়ে সলো সিনেমা নির্মাণের একটা ঢল নামে, এবং তার জন্য হাত বাড়ান হচ্ছে প্রযোজক ডিপজল। তার হাউস থেকেই কোটি টাকার কাবিন সহ একঝাঁক সিনেমা নির্মিত হয়, যেখানে শাকিবের সাথে যুক্ত হন অপবিশ্বাস। তিনি তখন নতুন, এরকম একটি জুটির উত্থান হয়। এরপরে শাকিব খানের শুধুই এগিয়ে চলা। পপির সাথে প্রথম সিনেমা ছিল দুজনার, এরপর হীরাচুনি পান্নাতেও তিনি পপির সাথে করেছেন। কোটি টাকার কাবিনের পর অপবিশ্বাসের সাথে তার জুটি যেমন চলেছে, শাবনূরের সাথেও কিন্তু তার জুটি প্যারালালি অনেক চলেছে। 1 টাকার বউ, বলবো কথা, বাসর ঘরে, এই সিনেমাগুলো কিন্তু ট্রিমেন্ডাস হিট এবং সুপার হিট বলতে পারি আমরা। এবং সাহারের সাথেও কিন্তু তার অনেক সিনেমা সুপার ডুপার হিট হয়েছে। একটি সিনেমার কথা না বললেই নয়, সিনেমাটি হচ্ছে প্রিয়া আমার প্রিয়া। বিদ্যা সিনেমা মিমের সাথেও তার একটি সিনেমা তখন সুপারহিট হয়, সেই সিনেমাটির নাম হচ্ছে আমার প্রাণের প্রিয়া। এভাবে করে শাকিব খানের উত্থান হয়, প্রবল উত্থান হয়, যেটি অনেকে বলেন যে মান্না জীবিত থাকতেই শাকিব খানের প্রবল উত্থান হয়। তিনি অনেক ভালো করছিলেন, এবং মান্নার মৃত্যুর পর সেটি একদমই আর কোনো সন্দেহই থাকে না যে শাকিব খান তখন ইন্ডাস্ট্রি লিড করছেন। এবং শাকিব খান এই লিডিং এর জায়গায় এসে কিন্তু তিনি সবার সাথেই তিনি কাজ করেছেন, এমনকি জয়া আহসানের সাথেও তাকে দেখা যায় পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনীতে, মাহির সাথে তাকে দেখা যায় ভালোবাসা আজকাল সিনেমায়, এরকম আরো অনেক সিনেমায় তিনি অভিনয় করেন। তার নিজের প্রযোজিত সিনেমা হিরো দ্য সুপারস্টারে আমরা দেখতে পারি তিনি বেছে নেন তার 2 নায়িকাকে, একজন হচ্ছে অপবিশ্বাস এবং আরেকজন ছিলেন ববি। তিনি যখন স্ট্রাগল করছেন তখন কিন্তু একটা সিনেমা ছিল খুনি শিকদার। এই সিনেমাটিতে কিন্তু তিনি সেই সময়ের শীর্ষ সন্ত্রাসী এরশাদ শিকদারের একটা, এটাকে আমি বলবো যে একটা শ্যাডো নিয়ে নির্মিত এই সিনেমাটিতে তিনি দুর্দান্ত অভিনয় করেন। এবং মান্নার সাথে একটি সিনেমা বলা হয় সিটি টেরর, সেখানেও কিন্তু তিনি স্ক্রিন শেয়ারে ঝড় তুলেন, এবং মান্নার সাথেও তিনি প্রবল প্রতাপের সাথে এই সিনেমাটিতে অভিনয় করেন। এর মাঝে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যান একটি সিনেমায়, সেই সিনেমাটির নাম হচ্ছে জাকির হোসেন রাজুর ভালোবাসলেই ঘর বাঁধা যায় না। সবকিছুই আসলে খুব ভালোভাবে চলছিল। একজন তারকার জীবনে যা থাকে, তার স্ট্রাগল, তারপর তার উত্থান, বিশাল তারকা হয়ে যাওয়া, তার নিজের প্রযোজনা, সবকিছু মিলিয়ে সব ছিল, কি ছিল না। এই জায়গাটিতে এসে আমি আজকের পর্বের নামকরণটা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। সেটি হচ্ছে আমরা বলছি শাকিব খান 3.0। এটি আমরা আসলে কেন বলতে চাই? 1999 সালে যে শাকিব খানের জন্ম, আমি বলবো যে 2016 সাল পর্যন্ত সে শাকিব খানকে কিন্তু একভাবে
আমাদের দর্শক দেখেছেন। তার অনেক সাফল্য ছিল, তার মাঝেও যেটা ছিল না তা হলো যে সমাজের একটি অংশ তাকে শুধুমাত্র একটি কমার্শিয়াল এবং একটা টিপিক্যাল হিরো হিসেবে দেখতেন। তার ফ্যান ফলোয়ারদের কথা আমি বলছি না, এবং সমালোচকদের কাছেও তিনি অনেক বড় তারকা হয়ে গিয়েছিলেন, কিন্তু সমাজের একটি অংশ যাদেরকে বলা হয় মূলত ড্রয়িং রুম অডিয়েন্স, তাদের কাছে শাকিব খানের স্বীকৃতি কোথাও একটু কম ছিল, এটাই সত্যি কথা। 2016 সালে শাকিব খানের মূলত দ্বিতীয় জন্ম হয় বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনার সিনেমা শিকারীর মধ্য দিয়ে। যে শাকিব খানের বিরুদ্ধে এক ধরনের অভিযোগ ছিল যে তিনি নিজের ফিগার নিয়ে সচেতন ছিলেন না, তিনি তার স্টাইল নিয়ে সচেতন ছিলেন না, এবং তাকে দেখতে আসলে যারা তাকে সামনাসামনি দেখেছেন তিনি আসলে যতটা সুন্দর অন স্ক্রিনে আসলে তেমনটা আসছে না, বা তার সিনেমা সিলেকশনগুলো খুব টিপিক্যাল হয়ে যাচ্ছে, সেই সব মানুষেরা আসলে 2016 সালে এসে যে শাকিব খানকে পেলেন সেটাকে নিশ্চিন্তে নির্ভাবনায় তার দ্বিতীয় জন্ম বলা যায়। এবং সেই মুভিটির নাম হচ্ছে শিকারী। সেই সিনেমাটি নির্মাণ করেছেন ওপারের নির্মাতা জয়দীপ মুখার্জি। শিকারী মুক্তির সাথে সাথে যে বিষয়টি দেখা যায় তা হচ্ছে যে এফডিসিতে একদল শিল্পী এবং কুশলী তারা আন্দোলন শুরু করেন যে যৌথ প্রযোজনা সিনেমাতে বাংলাদেশের সিনেমার স্বার্থ সংরক্ষিত হচ্ছে না। তারা বলতে চাইছিলেন যে এখানে অনুপাত ঠিক নেই, কলকাতার শিল্পী এবং কুশলী বেশি, এখানে বাংলাদেশ থেকে কম নেওয়া হচ্ছে। আস্তে আস্তে যেটা স্পষ্ট হয়ে যায় তা হলো যে শাকিব খানের যে সিনেমা, সেই সিনেমাকে টার্গেট করেও কিছু লোক এই আন্দোলনে ঢুকে পড়েছিলেন, এবং সেই সময় কিন্তু শাকিব খান নানাভাবে বোঝানোর চেষ্টা করছিলেন যে এটির আসলে মূলত তাকে টার্গেট করা হচ্ছে, এখানে দেশের আসলে ক্ষতি হচ্ছে। আমরা একটু আগে যে বলছিলাম যে তার একটা দ্বিতীয় জন্ম হয় শিকারী সিনেমায়, এই দ্বিতীয় জন্মের পরে কিন্তু তাকে ব্যক্তিগত জীবনের অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। এর মাঝে যে জিনিসটি চলে আসে সেটি হচ্ছে তার ব্যক্তিগত জীবনের লুকানো একটা অধ্যায় সবার সামনে প্রকাশ হয়ে যায়। না, এই প্রকাশটা কোনো মিডিয়া বা কেউ করেনি, এই প্রকাশটি হয় 2017 সালের এপ্রিলে। তার স্ত্রী অপবিশ্বাস তার সন্তান জয়কে নিয়ে বাংলাদেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে হাজির হন, এবং তিনি দাবি করেন যে তারা বিয়ে করেছেন এবং তাদের সন্তান জয়, কিন্তু শাকিব খান এই সত্য এতদিন লুকিয়ে রেখেছেন। বাংলাদেশে এই ধরনের একটি অভিযোগের ফলাফল হয় খুব ভয়াবহ। বলা যায় যে একদম উপর থেকে একটা মানে বড় একটা জিনিস পড়ে গেলে যেরকম একটা ব্যাপার হয়, শাকিবের স্টারডমটা বলতে গেলে একদিনেই প্রশ্নের সম্মুখীন হয়ে যায়। এরপর নানা ধরনের ঘটনা ঘটতে থাকে, এবং একটা পর্যায়ে শাকিব খান বলেন যে হ্যাঁ, তাদের বিয়ে হয়েছিল, কিন্তু তারা যে এই তথ্যটা লুকিয়ে রেখেছিলেন দুজনের বিয়ে এবং সন্তান, এই বিষয়টি আসলে ঘটেছিল অপবিশ্বাসের সাথে আলোচনার মাধ্যমেই। এর প্রমাণ হিসেবে তিনি অনেকগুলো প্রমাণ দেন যে অপবিশ্বাস যে সময়টার কথা বলছেন তাদের বিয়ে হয়েছে এবং তারা অনেকবার বাচ্চা নেওয়ার চেষ্টা করেছেন, সেই সময়টিতে কিন্তু অপবিশ্বাস নিজেও নিয়মিত সিনেমা করেছেন। এখন যখন তিনি বাচ্চা কনসিভ করেছেন, এখন যখন আর তিনি সিনেমা করতে পারছেন না, ঠিক এমন একটি সময় তিনি বেছে নিয়েছেন শাকিব খানকে সবার সামনে ছোট করার জন্য। এবং এর মধ্যেই এফডিসিতে ঘটে আরেকটি বড় ঘটনা, সেটি হচ্ছে 2017 সালের মে মাসে শিল্পী সমিতির নির্বাচন, এবং তখন শিল্পী সমিতির সভাপতি কিন্তু ছিলেন স্বয়ং শাকিব খান। তিনি আর নির্বাচন করছেন না, দুটো প্যানেল নির্বাচন করছে। সেই নির্বাচনের দিন রাতে শাকিব খানের উপর হামলা করা হয়। 6ই মে আমার যতদূর মনে পড়ে শাকিব খানের উপর হামলা করা হয়, এবং 9ই মে শাকিব খান কিন্তু এই ব্যাপারে থানায় অভিযোগ করেন, এবং শাকিব খানের উপরে এই হামলা নিয়ে সবাই একটা আঙ্গুল দেখিয়ে দেন। এর পেছনে আছেন জায়েদ খান। অপবিশ্বাসকে নিয়ে একটি ঘটনায় জায়েদ খানের সাথে শাকিব খানের সম্পর্কের একটা বড় ধরনের অবনতি ঘটে। এর ফলেই এই হামলা, এটিও অনেকে আসলে তখন ইঙ্গিত করেন। কিন্তু সেই সময় দেখা যায় যে শাকিব খানের অভিযোগের পরেও এই বিষয়টির বিচার ঠিকভাবে এগোয়নি, এবং তখন তো ক্ষমতায় চলে আসেন মিশা সওদাগর এবং জায়েদ খান। এর পরেও যখন দেখা গেছে যে ক্ষমতার বদল হয়েছে, আসলে আজ পর্যন্ত এটা একটা মিস্ট্রি রয়ে গেছে যে শাকিব খানের উপর সেই রাতে আসলে কারা হামলা করেছিলেন। ব্যাপারটা অনেকটা এরকম হয়ে গেছে যে নো ওয়ান অ্যাটাকড শাকিব খান, যেটি একদমই মিথ্যে। সেই সময় যে হামলা হয়েছিল সেটি সত্যি কথা। 2017 সালের ঈদ উল ফিতরে কিন্তু মুক্তি পায় নবাব যৌথ প্রযোজনার আরেকটি সিনেমা, এবং এই সিনেমাটি ব্যবসার সব হিসাব নিকাশ এলোমেলো করে দেয়।
আমার যতদূর মনে পড়ে প্রায় 128টি হলে এই সিনেমাটি মুক্তি পায় এবং এই সিনেমাটি বিশাল সাফল্য পায়। এর মাঝেই তার নতুন জুটি হয়ে আসেন শবনম ইয়াসমিন বুবলি, যিনি মূলত একজন সংবাদ পাঠিকা ছিলেন। তিনি বসগিরি সিনেমার মধ্য দিয়ে তার অভিষেক হয় এবং বসগিরি সিনেমাটি সাফল্য পেলে বুবলির সাথে তাকে নিয়ে সিনেমা নির্মাণের একটা হিড়িক পড়ে যায় এবং শাকিব খানও সবাই বুঝতে পারেন যে নতুন জুটি হিসাবে বুবলিকে গুরুত্ব দিচ্ছেন। 2022 সালে ঘটে আরেকটি ঘটনা, সেটি হচ্ছে যে 2022 সালের সেপ্টেম্বর মাসের 27 তারিখে বুবলি সোশ্যাল মিডিয়াতে বেবি বাম্পের কথা প্রকাশ করেন থ্রোব্যাক হিসাবে এবং এরপরে সবাই নড়ে চড়ে বসেন। ততদিনে কিন্তু একটা ফিসফাস মোটামুটি একটা গুঞ্জনের রূপ দিয়েছে যে শাকিব খান এবং বুবলির বিয়ে হয়ে গেছে এবং তাদের একটি সন্তান আছে। এটি আসলে একটা গুজবের পর্যায়ে ছিল, দুজনে কেউ সেটি স্বীকার করেননি। কিন্তু 30 সেপ্টেম্বর মানে বেবি বাম্পের তথ্য প্রকাশের 3 দিন পরেই কিন্তু শাকিব খান এবং বুবলি দুজনে স্বীকার করেন যে তাদের বিয়ে হয়েছে এবং তাদের সন্তানের নাম হলো বীর। এই তথ্যটি যখন সোশ্যাল মিডিয়ায় চলে আসে তখন কিন্তু বলা যায় যে শাকিব খানের আরেকটি ধাক্কা আসে। কারণটি হচ্ছে যে এর আগে অপবিশ্বাসের সাথে ঠিক একইভাবে তাদের সম্পর্কের প্রকাশ, তাদের সন্তানের তথ্য প্রকাশ, ঠিক তেমনিভাবে বুবলির বেলাও একই ঘটনা ঘটায়। স্বাভাবিকভাবেই কিন্তু শাকিব খানের যারা সমালোচক এবং যারা সমাজের নানা স্তরের মানুষ বিষয়টিতে কিন্তু শাকিব খানের প্রচণ্ড সমালোচনা করেন এবং দেখা যায় যে অপবিশ্বাসের সাথে যেভাবে শাকিব খানের একটা দূরত্ব তৈরি হয়ে যায় ঠিক তেমনিভাবে বুবলির সাথেও কিন্তু শাকিব খানের একটা দূরত্ব তৈরি হয়ে যায়। নির্মাণাধীন সিনেমা লিডার আমি বাংলাদেশের যে গান হয় সেই গানের শুটিংয়ে দেখা যায় যে শাকিব খান এবং বুবলি কেউ কারোর সাথে কথা বলছেন না। কিন্তু সিনেমাটি যখন 2023 সালে লিডার আমি বাংলাদেশ মুক্তির জন্য প্রস্তুত হয় তখনই দেখা যায় 2017 সালে নির্মাণাধীন একটি সিনেমা সুপার হিরো এর প্রযোজক দাবি করে রহমতুল্লাহ তিনি বাংলাদেশের চলচ্চিত্র সংশ্লিষ্ট সবগুলো সমিতিতে একটা নালিশ ঠুকে দেন এবং একটি ভয়াবহ অভিযোগ করেন। নানা ধরনের অভিযোগ ছিল, যেমন অসদাচরণ এবং অভিযোগ ছিল যে কাজে অসহযোগিতা এবং সবচেয়ে যে গুরুতর অভিযোগটি ছিল তা হলো যে শাকিব খান শুটিংয়ের সময় একজন নারী প্রযোজককে করেন কোট, এটি তার ভাষায় তিনি দাবি করেন। বলতে গেলে এতদিন ধরে যে ধরনের অভিযোগ উঠছিল শাকিব খানের নামে এটি কিন্তু সবচেয়ে ভয়াবহ একটি অভিযোগ আকারে সবার সামনে চলে আসে। মুহূর্তের মধ্যে সবাই কিন্তু বিভক্ত হয়ে পড়েন। একদল মনে করতে থাকেন যে অভিযোগ সত্যি এবং আরেক দল মনে করতে থাকেন যে না, এই অভিযোগটা সত্যি না। এই সময়ে কিন্তু তার পক্ষ নেন তার দ্বিতীয় স্ত্রী এবং অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলি। তার পক্ষ নিয়ে এটা খুব ভাইটাল ছিল, কারণটা হলো যে তিনি কিন্তু এই সুপার হিরো সিনেমার শুটিংয়ের সময় সেখানে উপস্থিত ছিলেন এবং তিনি একটি পোস্টও করেন যে সেই সময় বরং সেখানকার যারা দূতাবাসের কর্মকর্তা তাদেরকে অনার করে ইনভাইট করেছেন এবং এই ধরনের একটি ছবিও তিনি প্রচার করেন। এই ঘটনাটিতে তার প্রথম স্ত্রী অপবিশ্বাসের নামটিও চলে আসে, যিনি আসলে সেই অভিযোগকারী রহমতুল্লাহর সাথে শাকিব খানের একটি মিটিং অ্যারেঞ্জ করেন। কিন্তু সেই মিটিংটিকে রহমতুল্লাহ একটা আপোষের চেষ্টা বলে যখন অভিহিত করেন তখন শাকিব খান আসলে সেই জায়গাটিতে সরে এসে উল্টো তিনি অভিযোগ করেন এবং তখন আসলে এমন একটি অবস্থা ছিল যে লিডার আমি বাংলাদেশের যে প্রযোজনা প্রতিষ্ঠান তাদের সাথেও কিন্তু শাকিব খানের সম্পর্ক ভালো যাচ্ছিল না। একটা পর্যায়ে মনে হচ্ছিল যে তারা হয়তো এই সিনেমাটি আর মুক্তি দেবেন না। যদি তাই হতো শাকিব খান 3.0 সেটি কিন্তু অনেক কঠিন হয়ে যেত। ফাইনালি এই সিনেমাটি মুক্তি পায় এবং এই সিনেমাটি মোটামুটি একটি ব্যবসা করতে পারে, যেখানে শাকিব খান আসলে দীর্ঘদিন পর পর্দায় অ্যাপিয়ার করেন, সবার কাছে প্রশংসা পান অ্যাজ অ্যান অ্যাক্টর এগেইন। ঠিক সেই সময়ে কিন্তু প্রিয়তমা নির্মাণের ঘোষণা আসে এবং প্রযোজক আরশাদ আদনান এবং হিমেল আশরাফ ঘোষণা দেন যে ঈদুল আজহায় মুক্তি পাবে প্রিয়তমা। তখন পর্যন্ত কেউ ভাবেনি আসলে প্রিয়তমা কি ঘটাতে যাচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে। শাকিব খান 3.0 এটি আসলে ঘটে হচ্ছে প্রিয়তমা সিনেমার মধ্য দিয়ে। প্রিয়তমা সিনেমাটি যখন মুক্তি পায় এই সিনেমাটি কিন্তু শুধু দেশে না দেশের বাইরেও দারুণ ব্যবসা করে। এই সিনেমায় শাকিব খান 3 ধরনের গেটআপে হাজির হন এবং সবচেয়ে মাত করে দেন হচ্ছে একদম এন্ডিংয়ে এসে তার যে একটা ওল্ড লুক এটি সবাইকে আসলে একদম মাত করে দেয় এবং এই সিনেমাটি দিয়ে শাকিব খানের ক্যারিয়ারের তৃতীয় জন্ম হয়, যেটাকে আমরা বলছি শাকিব খান 3.0। এই সিনেমাটির পর শাকিব খানের আরেকটি এক্সপেকটেশন গ্রো করে পরের ঈদের সিনেমা রাজকুমার।
রাজকুমার একটি অসাধারণ মুভি ছিল, কিন্তু নানা কারণে এটি বলবো যে প্রত্যাশিত সাফল্য পায়নি। কিন্তু শাকিব খানকে আর বেশি দিন অপেক্ষা করতে হয়নি। তার পরের সিনেমা তুফান সত্যিকারভাবেই বক্স অফিসে তুফান এনে দেয়। এরপরে দরদ এবং সবশেষ বরবাদের টিজার দেখে মনে হচ্ছে শাকিব খান ক্যারিয়ারের সর্বোচ্চ পর্যায়ে আছেন। শাকিব খানের যে প্রথম যে জীবন থেকে শুরু করে বেশিরভাগ কৃতিত্ব পাবেন কিন্তু তিনি নিজে তো বটেই, কিন্তু তার সিনেমার পরিচালক, তার প্রযোজক এবং ডেফিনেটলি তার সহশিল্পী এবং সেই সময় যারা সমালোচক, সেই সময় যারা সাংবাদিকতা করেছেন তারা তো একটি বিশাল কৃতিত্ব পাবেন, অ্যাজ ওয়েল অ্যাজ তার যে সমর্থক যারা আছেন তাদের একটা বিশাল ভূমিকা আছে। কিন্তু আমি যদি একটু স্পেসিফিক বলি, তার যে তৃতীয় যে জন্মটা এবং এই যে শিকারীর নবাবের পর থেকে তার যে ব্যক্তিগত জীবনের যে নানা ধরনের স্ট্রাগল এবং তার নানা ধরনের যুদ্ধ এবং তার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ এবং সেটা সামলে উঠে একটা প্রিয়তমা পর্যন্ত আসার যে একটা বড় ফাঁকা জায়গা, ঠিক এই জায়গাটিতে শাকিব খান আসলে শর্তহীনভাবে তিনি কাছে পেয়েছেন যাদেরকে বলা হয় শাকিবিয়ান। তাদেরকে আপনি বলতে পারেন শাকিব খানের পয়েন্ট অফ ভিউ থেকে এটা দ্য ডিফেন্স বলতে পারেন, দ্য ওয়াল বলতে পারেন। শাকিবিয়ানরাই বলতে গেলে শাকিব খানকে এই খারাপ সময়ে একদম আগলে রেখেছে। আগে আমরা একটা ধারণা করা হতো যে অফলাইনেই বা থিয়েটারেই শাকিব খান রাজা, কিন্তু আমি বলবো যে অ্যাপার্ট শাকিব খানস কোয়ালিটি এবং তার মুভি সিলেকশনের বাইরেও এখন অনলাইনেও কিন্তু তিনি রাজা। একটা বড় কারণ হচ্ছে তার এই বিশাল ডিফেন্স বা বিশাল এই যে শাকিবিয়ান যে গ্রুপ আছে তারা কিন্তু তার প্রত্যেকটা টিজার থেকে শুরু করে সব কিছুতে এত বেশি অ্যাক্ট করেন, যার ফলে অনলাইনে শাকিব খানের যে কোনো কিছু মুহূর্তেই ট্রেন্ডিংয়ে চলে আসে। শেষ করব যে কথাটি দিয়ে, তা হলো যে শাকিব খান আসলে এখন নানা ধরনের উত্থান পতনের মধ্য দিয়ে এখন তিনি যে জায়গাটিতে আছেন তাকে আসলে আমরা কোথায় দেখতে চাই। একটা প্রপার প্যান ইন্ডিয়ান মুভিতে হয়তো কিছুদিনের মধ্যে তাকে দেখা যাবে, সেটি আসলে এখন মনে হয় যে দেখা যায়, কিন্তু আমার মনে হয় যে আমরা যদি তার কাছ থেকে চাই যে তিনি আরেকটু নিজেকে একটা প্যান ওয়ার্ল্ড স্টারে যদি পরিণত করতে চান এবং সেভাবে তিনি এগিয়ে যান, তাহলে কিন্তু সেটি শাকিব খানের পক্ষেই সম্ভব। এবং এটি কিন্তু বলা হয় যে শাহরুখ খানকে যেভাবে বলা হয় এরপর আসলে এই ধরনের বড় সুপারস্টার আর আসবে না, বাংলাদেশের বেলায়ও কিন্তু বলা যায় শাকিব খান ইজ দ্য লাস্ট অফ সুপারস্টার্স। আমরা জানি না কবে আরেকজন শাকিব খান আমরা আমাদের ইন্ডাস্ট্রিতে পাবো।